দেখে নেব খেলার সময় শিরোনাম। সাকিবের দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল এখনও হাতে পায়নি বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্যেও শর্ত আছে আরও, সরকারি নির্দেশনাও জানে না ক্রিকেট বোর্ড। গভর্নমেন্টের ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। এবং পুল প্রথা বাতিল সহ বেশ কিছু শর্তে এবার নারী লিগে দল গড়তে চায় বসুন্ধরা কিংস। গেল আসরে নির্দিষ্ট কিছু ক্লাবকে সুবিধা দেওয়ার অভিযোগ ক্লাব প্রধানের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। বিপিএল ঘটনাবহুল ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ফরচুন বরিশালকে গুড়িয়ে দিল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের চোখ ধাঁধানো ব্যাটিংয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিল রংপুর, জিতল 3 উইকেটের ব্যবধানে। শুরুতে কাইল মেয়ার্সের উইলো বাজিতে 197 রান তোলে ফরচুন বরিশাল। জবাবে সোহানের অতি মানবীয় পারফরমেন্সে জয় তুলে নেয় রাইডাররা। তিক্ত স্মৃতি নিয়ে বাংলাদেশ ছাড়বেন অ্যালেক্স হেলস। বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে রংপুরের এই ইংলিশ ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম ইকবাল। হেলসের দাবি, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জাজনক। তবে এবারের বিপিএল দারুণ উপভোগ করেছেন হেলস। পেস, স্পিন এবং ব্যাটিং বিভাগে ভালো হওয়ায় 6 ম্যাচে সবকটিতে জয় পেয়েছে রংপুর। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। সিলেটে অ্যালেক্স হেলসের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। বিপিএল শুরুর আগে ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের মাঝে কারাকারি হয়েছিল ইংলিশ হার্ড হিটার অ্যালেক্স হেলসকে নিয়ে। কেন তাকে নিয়ে এমন লড়াই হয়েছিল তার প্রমাণ এরই মধ্যে দিয়ে দিয়েছেন ব্যাট হাতে। I don't know if he was just upset because they lost the game, but yeah, he said some very personal, hurtful things to me and I didn't really say anything to him, so it's a little bit of a shame, but we'll move on. বিপিএল অ্যাসাইনমেন্ট শেষ করে যোগ দিবেন আইএল টি20-তে। তার আগে বাংলাদেশে কাটানো দারুণ সময় নিয়ে উৎফুল্ল হেলস। 6 ম্যাচে রান পেয়েছেন 218, আছে একটি 113 রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইক রেটটাও 150 ছাড়ানো। নিজের পারফরমেন্স ছাপিয়ে দলের সাফল্যে খুশি হেলস, প্রত্যাশা রাখছেন শিরোপা জয়ের। I'm happy with how it's gone. Obviously to score runs myself was great, but to win 6 games in a row with a franchise I've have a past with is brilliant. So I've had a great 10 days. It's good to see more pace bowling. I mean, there's some good fast bowlers on show. I think before there's always been good spinners, but now there's good spinners and good pace bowlers. So I think as a batter, it's definitely more of a challenge than before. বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ ইংলিশ হার্ড হিটার বারবার আসতে চান লাল সবুজের দেশে। Amazing. I mean, the crowds here are incredible. Some of the best in the world. And it's very, very loud. Every game has been, busy crowds and lots of noise. And so yeah, I'll just say thank you to the fans for coming out to support, because you definitely notice it as a player. এই কদিন বাংলাদেশে থেকে শিখেছেন বাংলা ভাষাও। মরবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সতীর্থরা আস্থা রেখেছিলেন আর তাতেই আত্মবিশ্বাস পেয়ে যান সোহান। শেষ ওভারে এক প্রকার অসম্ভবকে সম্ভব করেন রংপুর রাইডার্স অধিনায়ক। হতাশায় ডোবান ফরচুন বরিশালকে। ম্যাচ শেষে রাইডার্স ব্যাটার হেলসের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম ইকবাল। যদিও এই ঘটনাকে খেলার অংশ বলছেন বরিশাল দলের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। যাই হোক, 2 জায়ান্টের ম্যাচ উপভোগ করেছেন দর্শকরা। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ 2 দলের লড়াই বেশ উপভোগ্য হচ্ছে। দিন শেষে ক্রিকেটের উদ্দেশ্যই তো বিনোদন দেয়া, সে হিসেবে এবারের বিপিএল 10 on 10। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে বৃথায় গেল সাব্বির রহমানের 33 বলে 82 রানের টর্নেডো ইনিংস। বাজে বোলিংয়ের খেসারত দিল ঢাকা ক্যাপিটালস, হারল টানা 5 ম্যাচ। সিলেটে 7 উইকেটে জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 177 রান তোলে ক্যাপিটালস। জবাবে উসমান খানের 50 ও মিঠুন শামীমের 30 ইনিংসে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিংস। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার খালেদ আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে স্কিলে আরও কি উন্নতি দরকার, সেই বিষয়গুলো নিয়ে নিয়মিতই পেসারদের মাঝে আলোচনা হয়। বিপিএলে সবাই ভিন্ন ভিন্ন দলে খেললেও একসঙ্গে হলেও জাতীয় দলে কিভাবে পারফরমেন্স করা যায় সেখানেই বেশি ফোকাস থাকে বলে জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এবার বিপিএলের উইকেট স্পিন সহায়ক না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে পেসারদের আত্মবিশ্বাস বাড়বে বলেও মনে করেন তানজিম। সিলেট থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। জাতীয় দলের পর পেস বিপ্লবের ছোঁয়া বিপিএলেও। রান উৎসব দেখতে উইকেট করা হয়েছে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি, ছোট করা হয়েছে বাউন্ডারি।
সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের মাটিতে নিয়ামক হতে পারেন পেসাররা, সেটা জানা আছে টাইগার পেস ইউনিটের। বিপিএলে সেই প্রস্তুতি নিচ্ছেন পেসাররা। আলাদা দলে খেললেও সব সময় আলোচনা হয় আন্তর্জাতিক সার্কিটে কিভাবে ভালো করা যায়। আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল টিমে খেলি, আমরা সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। ইভেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও একে অপরের সাথে যখন দেখা হচ্ছে তখন আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলতেছি, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বেশি টাফ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে, উইকেটগুলো আরও ভালো থাকে, আউটফিল্ড অনেক বেশি ফাস্ট থাকে, ওইখানে আপনি মার্জিন অফ এরর খুবই কম থাকে। আগের বিপিএলগুলোতে বরাবরই সুবিধা পেতেন স্পিনাররা, উইকেট শিকারের তালিকায় থাকতেন শীর্ষে। তবে এবার বিপিএলে বদলেছে সেই ধারা। রাজশাহীর জার্সিতে 12 উইকেট নিয়ে শীর্ষে অবস্থান তাসকিন আহমেদের। উইকেটের উন্নতি হওয়ায় মূলত সাফল্য পাচ্ছেন পেসাররা, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আত্মবিশ্বাস বাড়াবে টাইগারদের। এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হেল্প করবে, কারণ ইন্টারন্যাশনালে সবসময় ট্রু উইকেট হয়ে থাকে, ইন্টারন্যাশনালে খুব কমই ট্রিকি উইকেট দেখা যায়। সো এটা আমাদের বোথ ওয়েতে হেল্প করবে। বাংলাদেশ পেস ইউনিটের নিয়মিত সদস্য তানজিম সাকিব সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে এখন পর্যন্ত শিকার করেছেন 6 উইকেট। শেষ পর্যন্ত ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। বিপিএলটাকে এনজয় করার চেষ্টা করতেছি এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি। আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কিভাবে করব ওইটা মাথার মধ্যে রাখি এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া সিলেট স্ট্রাইকার্স শিগগিরই জয়ে ফিরবে বলেও প্রত্যাশা সাকিবের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে শুক্রবার বিপিএলে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী। ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালকে নিয়ে মাতামাতির মাঝে কিছুটা আড়ালেই থেকে গেছে খুলনা টাইগার্স। এবারের মৌসুমে এখন পর্যন্ত 2 ম্যাচের 2টিতেই জিতেছে তারা, আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। মিরাজের নেতৃত্বাধীন দলে আছেন নাইম শেখ, জয়, অঙ্কন, আফিফ, হাসান মাহমুদ ও নাসুমের মতো জাতীয় দলের তারকারা। মিরপুরে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে তারা। সিলেট পর্বে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টাইগার্স। এই ম্যাচে জয় পেলে টেবিলের 2 নম্বরে উঠে যাবে খুলনা। তবে বাধা হয়ে দাঁড়াতে প্রস্তুত দুর্বার রাজশাহী। তাসকিনের ফর্ম আশা দেখাচ্ছে তাদের, তবে অন্য বোলাররা কিছুই করতে পারছেন না। ব্যাট হাতে বিজয়, ইয়াসির রাব্বি, জিসান কিংবা রায়ান বার্ল ও হারিস ভালো করলেও ছন্দ খুঁজে পাচ্ছে না রাজশাহী। 4 ম্যাচে 1 জয়ে টেবিলের 5 নম্বরে রয়েছে বিজয়ের দল। সাকিব আল হাসানের দ্বিতীয় দফার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল এখনও হাতে পায়নি বিসিবি। তবে বোলিং অ্যাকশনের ফলাফল যাই হোক না কেন, এই অলরাউন্ডারের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্যে শর্ত আছে আরও। সরকারি নির্দেশনা এখনও জানেন না বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। স্রেফ ব্যাটার হিসেবে খেলানো হবে কিনা সাকিবকে, সেই বিষয়েও সিদ্ধান্ত ঝুলে আছে নীতি নির্ধারণী মহলে। বছর খানেক আগেও সাকিবের এমন পরিণতির কথা ভাবেননি খোদ নিন্দুকেরাও। তবে সময়ের পরিক্রমায় সেটাই এখন বাস্তবতা। সব হারানো সাকিব এখন নিজের বোলিং অ্যাকশন নিয়েই আছেন ধোঁয়াশায়। চেন্নাইতে গত মাসে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি। চারদিকে নানান গুঞ্জন থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল হাতে পায়নি বিসিবি। কিছু কিছু তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো। আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্সাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি। যদি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারেন সাকিব, সেক্ষেত্রে স্রেফ ব্যাটার হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নেও সোজা সাপটা উত্তর নেই। আপাতত বোর্ড কর্তা বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। তবে 37 পেরোনো এই ক্রিকেটারের জন্য সে সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। এটা মূলত সিলেক্টরদের ভাববার বিষয়। তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। অবশ্য বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেও নিশ্চয়তা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার। সাবেক সংসদ সদস্যের ব্যাপারে সরকার অনাপত্তিপত্র দেবে কিনা তা এখনও জানেন না বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গভর্নমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপারে আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইন আগামী 12ই জানুয়ারি। যদিও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে এরপরেও, তা করা যাবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
বসুন্ধরা, আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলোকে ছাড়া নারী লীগ নিয়ে বাফুফের মিটিং করা অপেশাদার আচরণ। লিগে বেশ কয়েকটি দলকে সুবিধা দেওয়া হয় এমন দাবি করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। গত বছর লিগে অংশ না নিলেও পুল প্রথা বাতিল সহ বেশ কিছু শর্তে এবার দল গড়ার পরিকল্পনা বসুন্ধরার। তাজিন খন্দকারের রিপোর্ট। টানা দুইবার সাফের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল, সবখানেই অপ্রতিরোধ্য বাংলার মেয়েরা। তবে সেই নারীদের জন্যই আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া ঘরোয়া ফুটবলে একেবারেই নেই খেলা। হাঁক ডাক দিয়ে উইমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিলেও আলোর মুখ দেখেনি সেই টুর্নামেন্ট। বছরে একটা মাত্র লিগ মাঠে গড়ায়, সেখানেও থাকে না কোনো প্রতিদ্বন্দ্বিতা। একতরফা লিগ নিয়ে অভিযোগের শেষ নেই দেশের বেশ কয়েকটি ক্লাবের। এবার লিগের মান উন্নয়নে বেশ কয়েকটি ক্লাবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক মিটিং, যেখানে অংশগ্রহণই করেনি বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডানের মতো বড় নামগুলো। তবে তাদের অংশগ্রহণ না করায় নারী উইংয়ের অপেশাদারিত্বকে দুষলেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। শুধু তাই নয়, গেলবারের লিগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কিছু ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়ারও অভিযোগ তোলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি। আগের দিন সন্ধ্যায় চিঠি পেয়েছি, তো আমাদের প্রস্তুতিটা সেভাবে ছিল না, কারণ এটা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক প্রস্তুতির দরকার হয়। গত কয়েক বছর লিগগুলোতে যেটা হয়েছে, আপনি নাম কাওয়াস্তে দলগুলোকে লিগ খেলার অনুমতি দিয়েছেন বলে কিন্তু সেটা ঘটেছে। আপনি যদি এই সমস্ত দলগুলো পরিবর্তে ঢাকার নামি দামি দলগুলোকে নারী লিগে আনতে পারতেন, তাহলে কিন্তু তারা কিন্তু ভালো টিম গঠন করতো এবং লিগটা এত একতরফ হতো না। কোনো একটি দলে সমস্ত প্লেয়াররা বাফুফের ডরমিটি থেকেই জাতীয় দলের কোচদের তত্ত্বাবধানেই ট্রেনিং করতো। আমরা বলেছিলাম এই জিনিসগুলোকে থেকে বের হয়ে আসতে। উইমেন্স লিগে এবার পুল প্রথা চালুর পরিকল্পনার কথা বলা হলেও সে পদ্ধতির বিপক্ষে অবস্থান বসুন্ধরা কিংসের। গেল বছর লিগে অংশ না নিলেও এবার পরিকল্পনা রয়েছে দল গড়ার। সেখানে পুল প্রথা বাতিল সহ বেশ কিছু শর্ত রয়েছে বসুন্ধরার। এছাড়াও এবারের লিগে সাবিনা ও সুমাইয়াদের পাশাপাশি বড় চমক দিতে চায় বসুন্ধরা কিংস। পুল প্রথার একেবারেই বিরোধী, কারণ পুল প্রথা কোনো খেলার উন্নতির পক্ষে সহায়ক কোনো ভূমিকা রাখতে পারে না। আমাদের কিছু প্রস্তাবনা থাকবে, সে সমস্ত প্রস্তাবনা যদি লিগ কমিটি মেনে নেয়, তাহলে নারী লিগ না খেলার কোনো কারণ নেই। পুল প্রথা যেমন থাকবে না, ঠিক তেমনি আমাদের প্রস্তাবনা আরও থাকবে প্রয়োজন বোধে নারী লিগ আকর্ষণীয় করে তোলার জন্য বিদেশি খেলোয়াড়কে যেন অন্তর্ভুক্ত করা হয়। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে একটা ভালো দল গঠন করার এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত রেকর্ডগুলো ছিল সেটাকে সমুন্নত রাখার। লিগে অংশগ্রহণ করতে ফেডারেশনের কাছে অন্য ক্লাবগুলোর প্রতি মাসে 10 লাখ টাকা দাবিও অযৌক্তিক বলে মন্তব্য করেন ইমরুল হাসান। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। দেশের আর্চারদের মধ্যে সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরও রোমান সানার না জানিয়ে দেশ ছাড়া নিয়ে অবাক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল। ফেডারেশনের অনুমতি না নিয়ে আর্চারদের দেশ ছাড়ার ঘটনায় পরবর্তী আসরগুলোতে বড় দেশের ভিসা পাওয়া নিয়েও শঙ্কিত তিনি। আর্চারিতে ভবিষ্যৎ নেই, হয়নি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন, ফেডারেশনে সুযোগ সুবিধা ছিল না পর্যাপ্ত, এই অভিযোগগুলো প্রায় করতেন দেশের আর্চার রোমান সানা। তাই হয়তো রাগ আর ক্ষোভে স্ত্রী দিয়াকে নিয়ে কাউকে কিছু না বলেই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে ফেডারেশন বলছে ভিন্ন কথা। আর্চারদের দেশান্তরিত হওয়ায় নতুন বিপদের শঙ্কা তাদের। 2018 সাল থেকে আর্চারি ফেডারেশন ও বিভিন্ন সংস্থা থেকে ভাতা ও প্রণোদনা পেয়ে আসছেন রোমান সানা। রাজীব উদ্দিন আহমেদ চপলের দাবি, গেল 6 বছরে আর্চারি থেকে রোমানের আয় হয়েছে প্রায় $250 কোটি টাকা। দিয়া সিদ্দিকির 3 বছরে আয় প্রায় 24 লাখ টাকা। তারপরও তাদের এ ধরনের মন্তব্য ও কাজে অবাক ফেডারেশন। আর্চারি কিছু তাদেরকে দেয়নি, আর্চারি করছে বলে কি পেয়েছে তারা, এটা তো আবার আপনাদের কাছে বলা। 5 তলা 4 তলা বাড়ির ফাউন্ডেশন বাড়ি করে তারা আগে কি ছিল আর খেলা আসার পরে কি হয়েছে, এগুলো আপনারা দেখেন। কারো যদি এর বেশি অপ্রত্যাশিত চাহিদা থাকে, সেটা হয়তো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব হয়নি। একটা রোমান সানা তৈরি করতে গেলে, একটা চপল তৈরি করতে গেলে বহুত কিছুর প্রয়োজন পড়ে। রোমান দিয়া ছাড়াও রুবেল ওয়াসিমরাও ফেডারেশনকে না বলেই চলে গেছেন দেশের বাইরে। কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে গিয়ে খেলোয়াড়দের থেকে যাওয়ার রেকর্ডও আছে। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার সঙ্গে ভিসা না পাওয়ার শঙ্কাও সাধারণ সম্পাদকের। কোনোদিনে আমেরিকা খেলতে যেতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ এখন তো তারা চলে গেছে, এটা দোষের না, চলে গেছে, ঠিক আছে মানলাম চলে গেছে, কিন্তু পত্রপত্রিকা তো উঠতেছে, মিডিয়াতে হচ্ছে। হ্যাঁ, এমবিসি তো এখন আর ভিসা দেবে না। আমরা কার ক্ষতি করলাম? দেশের ক্ষতি করলাম। দেশের ক্ষতি করে দেশের সম্মান ডুবিয়ে যে চলে গেল একমাত্র ভাগ্য, নিজের ভাগ্য দেখার জন্য, এটা আপনারা দেখেন।
আর্চারি থেকে কেন এভাবে চলে যাচ্ছেন খেলোয়াড়রা তার সঠিক কারণ জানা নেই ফেডারেশনেরও। তবে নতুন বছরে চেষ্টা করছে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে। ভাতাটা দিব, যেটা ধরো হাত খরচ বা পকেট মানি যেটা বলি, এইটা আমরা কোনো বাদ বিচার রাখবো না। আগে 3,000 বা ধরো 6,000 করে দিলাম, উদাহরণ দিলাম, তাই বলে ও করে ফেলছে এটা আমি বলতে পারবো না। অ্যাপ্রুভাল হওয়ার পরে এটার উপর যার যে পারফরমেন্স হবে, এত প্র্যাকটিস ধরো কম্পিটিশন বলো সব মিলে ওইটা কোচ একটা তার একটা মাপকাঠি তৈরি করে। এদিকে তারুণ্যের উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে আর্চারি ফেডারেশন। দেশের 9টি জেলায় থাকবেন তাদের নানা আয়োজন। শুরু হবে আগামী 15 জানুয়ারি থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানটান উত্তেজনা আর রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হলো উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী কর্তৃক আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্টের 12 দলের এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভুইয়া কিংস। ফাইনালে জহুরা ম্যানশনকে 29 রানে হারিয়েছে তারা। তবে ম্যাচ ছাপিয়ে পুরো আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এমন আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখার প্রতিশ্রুতি আয়োজকদের। আনন্দ, উল্লাস, হৈ হুল্লোড় এক ভিন্ন আমেজ। ক্রিকেট বাঙালির রন্ধ্রে মিশে, হোক না সেটা পাড়া টুর্নামেন্ট কিংবা নিজস্ব আয়োজন। 22 গজের এই খেলা মানেই উৎসবের উপলক্ষ। সারা বছর জীবন তাদের কাটে ব্যস্ততায়, তাই তো একটু প্রশান্তির খোঁজেই এমন আয়োজন। উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ীরা এদিন সব ভুলে মিশে গেলেন একটা বিন্দুতে। মাসখানেক আগে শুরু হয়েছিল 12 দলের এই টুর্নামেন্ট। সবাইকে টেক্কা দিয়ে ফাইনালের মঞ্চে ভুইয়া কিংস আর জহুরা ম্যানশন। যদিও সেখানে হয়নি হাড্ডাহাড্ডি লড়াই। আগে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে স্কোরবোর্ডে 103 রান তোলে ভুইয়া কিংস। দলের পক্ষে সর্বোচ্চ 35 রান আসে সুজনের ব্যাটে। জবাবে মোটে 74 রানে থামে জহুরা ম্যানশন। অবশ্য এমন দিনে ফলাফলে কি বা আসে যায়। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই আমাদের সাড়া দিয়েছে এবং যেভাবে খেলতেছে আমাদের সত্যি আজকে বুকটা ভরে গেছে। খেলাটা এতই সুন্দর হয়েছে যে আমাদের এখানে কোনো ঝগড়াঝাটি তো দূরের কথা, মানে একটা উস্কানিমূলক কোনো কথাও নাই। তো ইনশাল্লাহ আমরা যেভাবে এই পরিচালনা করে আসছি, ইনশাল্লাহ এই উৎসাহ নিয়ে আমরা আগামীতে আরও অনেক কিছু করার চেষ্টা করব। খেলাধুলা করলে মানসিক এবং শারীরিক দুদিক দিয়েই লাভবান হওয়া যায়। সেই উদ্দেশ্যে আমরা আমাদের কর্মচারীদেরকে এবং ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে এই মিলন মেলার মতোই একটা আয়োজন করেছি। শীতের বিকেলে জম্পেশ এ ফাইনালকে ঘিরে পুরান ঢাকার লালবাগের বালুর মাঠ মুখরিত হয় হাজারো সমর্থকদের চিৎকারে। প্রাণ ভরে তারা উপভোগ করেছেন গোটা ম্যাচ। অনেক অনেক আনন্দ, আমরা খুশি। পুরান ঢাকা, আমরা ঢাকাইয়া পাগলখানি, আমরা অনেক আনন্দ পাইলাম। সামনে ইনশাআল্লাহ আমরা আবার এই টিম চ্যাম্পিয়ন আশাবাদ রাখি ইনশাআল্লাহ। দর্শককে সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। ক্রিকেটের ধারাবাহিকতায় ভবিষ্যতে ফুটবল সহ আরও ইভেন্ট আয়োজন করতে চান আয়োজকরা। ঘোচাতে চান মালিক কর্মচারীর দূরত্ব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত জানাচ্ছি খেলার সময়। নওগাঁর পল্লীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঘোড় দৌড় প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে এই প্রতিযোগিতায় 40টি ঘোড়া অংশ নেয়। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। একের পর এক ঘোড়া ছুটে চলেছে গন্তব্যে। সবার দৃষ্টি দুরন্ত ছুটে চলা ঘোড়ার দিকে। পিঠে সোয়ারি হিসেবে আছে 3 জন কিশোর। কে কার আগে লক্ষ্যে পৌঁছাবে সে চেষ্টায় লড়াই করে যাচ্ছে ঘোড়সওয়াররা। আর দারুণ সেই দৃশ্য দেখতে নওগাঁর বিভিন্ন স্থান থেকে জড়ো হন হাজারো দর্শক। নওগাঁর মান্দার গোবিন্দপুর মাঠে জমে ওঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। গোবিন্দপুর ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় আশপাশের বিভিন্ন এলাকার 40টি ঘোড়া। ধান কেটে তোলার পর গ্রামীণ জনজীবনে চলছে কিছুটা অবসর সময়। সেই অবসর সময়কে মাতিয়ে তুলতে আয়োজন করা হয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ জনজীবনের এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ঢল নামে অগণিত মানুষের।
ঘোড়দৌড়ের এই টান উত্তেজনা দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। অনেক এনজয় করছি, দেন আমাদের অনেক ভালো লাগছে। আমরা চাই সামনে বছর আবার যেন এই ঘোড়াদৌড় উৎসবটা হয়। গ্রাম বাংলায় এই জিনিসটা উঠে গেছে আর কি, ঘোড়াদৌড়গুলো ইতিপূর্বেও হয়েছে, বাট এখন আর এগুলো উঠে গেছে। আমরা চাই যে আসলে এই দৌড় প্রতিযোগিতা, ঘোড়াদৌড় প্রতিযোগিতাগুলো আগের মতো বহাল থাকুক। এটা দেখে আমরা খুব আনন্দিত, এলাকার সবাই খুব আনন্দিত, খুব খুশি, খুব ভালো লাগতেছে আমাদের। এই খেলা উপলক্ষে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে, আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু এই খেলা উপলক্ষে কিন্তু তারা এখানে এসেছে। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতার আকর্ষণীয় বিষয় ছিল খুদে 2 জন ঘোড়সওয়ারির অংশগ্রহণ। মোট 6 রাউন্ডে চলে এ প্রতিযোগিতা। ঘোড়দৌড় উপলক্ষে সেখানে বসে গ্রামীণ মেলাও। সুস্থ ধারার খেলার মাধ্যমে বিনোদন দিতে এই আয়োজন বলছেন আয়োজকরা। এই গোবিন্দপুর যেহেতু ঐতিহ্যবাহী ঘোড়া এখানে পালিত হয়, এখানে এই ঘোড়ার পালিত কারণে এদের উৎসাহ বেশি। 25 সালে নববর্ষ উপলক্ষে এই ঘোড়ার আয়োজন করা হয়েছে। আমার এই ইউনিয়নের এই ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দের মাধ্যমে এটা অব্যাহত থাকবে। গ্রামে গঞ্জে সর্বত্র আয়োজন করা উচিত, যাতে করে আমরা প্রাচীন খেলাধুলা এবং সাংস্কৃতিক যে ধারাগুলো সেগুলো ফিরিয়ে আনতে পারি, এবং এর মধ্য দিয়ে আমরা বিশেষ করে তরুণ এবং যুব সমাজকে এই খেলাধুলার মধ্যে, পড়াশোনার টেবিলে এগুলোতে ফিরিয়ে আনতে পারি, যাতে করে তারা নেশাগ্রস্ত না হয়ে পড়ে, মাদকাসক্ত না হয়ে পড়ে, সমাজের কোনো অপকর্মের সাথে লিপ্ত হতে না পারে। অংশগ্রহণকারী 40টি ঘোড়ার মধ্যে ধামুরহাট উপজেলার ঘোড়সওয়ারি বিজয়ী হন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙামাটিতে 18 দলের অংশগ্রহণে শুরু হয়েছে রাঙামাটি রিজিয়ন টি20 ক্রিকেট টুর্নামেন্ট। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, রাঙামাটি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবকদের শরীর গঠনের পাশাপাশি তারা মাদক থেকে দূরে থাকে। খেলাধুলা জীবনকে শৃঙ্খল হতে শেখায়। রাঙামাটি রিজিয়নের উদ্যোগে জেলার খেলোয়াড়রা আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পেল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের সঙ্গেই থাকুন সময়।